2011 সালে আওয়ামী লীগ সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং গণভোট ব্যবস্থা বাতিল করে যে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল সেটিকে আংশিকভাবে বাতিল করে রায় দিয়েছেন গতকাল হাইকোর্ট। এর মাধ্যমে আসলে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার একটি সুযোগ তৈরি হয়েছে। তবে সেইটি এখনই কি আসলে সেটি সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে কিনা, এর মধ্যে আর কোনো জটিলতা আছে কিনা, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কি আসলে একটি সুষ্ঠু নির্বাচনের এবং আগামী দিনে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র সমাধান কিনা, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। RICL টিএম এক্সপার্ট গণতন্ত্র আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হোসাইন শাহাদাত। আমার সাথে দুজন সম্মানিত অতিথি আজকে স্টুডিওতে উপস্থিত আছেন। আমার সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং রাজনীতি বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাকেও স্বাগত জানাচ্ছি গণতন্ত্রে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাকেই আসলে, আপনি যেহেতু আইনের মানুষ, আপনাকেই দিয়েই আমি শুরু করতে চাই। যেহেতু এই যে সংশোধনীটি আনা হয়েছিল তার বিরুদ্ধে একটি রিভিউ পিটিশন রয়েছে, সেটির কিন্তু নিষ্পত্তি এখনও হয়নি। সেটি যেহেতু আদালতে এখন পর্যন্ত শুনানিতে রয়েছে, সেটির মানে রায় না আসা পর্যন্ত কি আসলে এখনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন করা সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় হারুন ভাই এবং নিউজ 24-এর দর্শক শ্রোতা। উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, এই কারণে বলি উনি পার্লামেন্টারিয়ান, তো সংবিধানের রেগুলার ঘাটাঘাটি করেন। অবশ্যই উনি খুব ভালো, এবং আমি ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে, আমি জানি। বিষয়টা হচ্ছে কি, দেখেন, প্রথমে যদি একটু পিছনে যাই আমরা, জনদাবির ভিত্তিতে কিন্তু হয়েছিল কেয়ারটেকার। এটা যদি বাতিল করতে হইতো সেটাও জনদাবির ভিত্তিতে হওয়া উচিত ছিল। বিষয়টা রাজনৈতিক, বিষয়টা সাংবিধানিক বলবো না, সংবিধানে পরে যায়, কিন্তু বিষয়টা রাজনৈতিক। যেখানে তিন জোটের রূপরেখা, তাই না ভাই? ওই যে প্রথম যে আমাদের কেয়ারটেকারটা আসলো এরশাদের সময়, তিন দলীয় জোটের রূপরেখার ভিত্তিতে, ওটার থেকেই রূপান্তর হইতে আসলো আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট। এবং এটা বাংলাদেশের যে আসপেক্ট, তাতে একটা ভালো ফর্মুলা, ভালো নির্বাচনের জন্য। কিন্তু এখন যে জায়গাটা, ওগুলো ওই অতীত বলে লাভ নাই। এখন এইখানে আসি যে আপনি বললেন যে এই নির্বাচনটা করার পরে মানে এইটুক সংশোধনীর ফলে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যেতে পারবো কিনা। প্রথম কথা হইল, সম্পূর্ণ দায় ABM খায়রুল হক একেবারে নেকেডলি রাজনীতির টোটাল বিষয়টাকে সে আদালতে নিয়ে গেছে। এবং আমি জানি না তার মাস্টার মাইন্ড কারা। এখন তো অনেক মাস্টার মাইন্ডের নাম আসে, তখনও মাস্টার মাইন্ড ছিল। এখন যে বিষয়টা আপনি বলছেন যে দুইটা জাজমেন্ট কিন্তু ছিল, আপনার খেয়াল আছে, দুইটা পার্ট, হারুন ভাই মনে আছে? একটা হলো সংক্ষিপ্ত রায় 2011-র। সংক্ষিপ্ত রায় বলল পরবর্তী দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট আসে নাই। পূর্ণাঙ্গ জাজমেন্ট না আসলে আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারেন না, কিন্তু উনি করে ফেলছেন। কি করছেন সেখানে? কিন্তু ওই যে তত্ত্বাবধায়ক পরবর্তী দুটো নির্বাচন হবে, এটা এই পার্টটা রাখলেন না। প্রায় 16 মাস পর অবসরে গিয়ে সে রায় দিয়ে ওই অংশটা ফেলে দিয়ে সেটা রায়। আমি তো অ্যামেন্ডমেন্ট আগেই করে ফেলেছি, সুতরাং আমি তো রায়টা মানি নেই। রায় তো দুইটার পর দুইটা নির্বাচনের কথা বলা ছিল, আংশিক নির্বাচন। আচ্ছা, এটা আওয়ামী লীগের বৈশিষ্ট্য, আমরা জানি। এখন আপনি বলেন আজকে যেটা হইল, এখন বর্তমান যে সরকারটা আছে, অফিসিয়ালি কিন্তু সে অন্তর্বর্তীকালীন সরকার, এখনো আমার সংবিধানে, যদিও 15th অ্যামেন্ডমেন্টের পরে আমরা একটু পরিবর্তন পাইলাম, যে প্রায় 54টা ব্যাপার ছিল সেখানে অনুচ্ছেদ, তার মধ্যে 5টা অনুচ্ছেদের বাতিল করছে, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল রয়েছে, যেটা পার্লামেন্ট দেখবে। তাতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটা ফেরত আসলো। এটা হলো পঞ্চদশ সংশোধনীতে যেটা বাতিল করা হয়েছিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা ছিল কি, রূপরেখাটা কি ছিল, সেটা কিন্তু বলা আছে 13 সংশোধনীতে, ত্রয়োদশ সংশোধনীতে। সেটা কিন্তু আপনার অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গেছে, যেখানে ABM খায়রুল হক সেটাকে বাতিল করে দিল। এখন আছে রিভিউ পিটিশনটা। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে রিভিউ পিটিশনে আমি জিতে গেলাম, মানে আমি, হারুন ভাই, আমরা সব জিতে গেলাম। কি হলো তাহলে? তত্ত্বাবধায়ক সরকারটা ফেরত আসলো, মানে রূপরেখাটা ফেরত আসলো। আর এই পঞ্চদশ বাতিল হয়, আমি তত্ত্বাবধায়ক সরকারে চলে গেলাম। তাহলে ইউনূস সাহেবের অবস্থাটা কি হবে? মানে এই যে বর্তমান সরকারটা, সে তো অন্তর্বর্তীকালীন সরকার, সে এখনো তো সংবিধানের ভিতরে পড়ে নাই। তাকে যদি ওখান থেকে বলা যেত, উনি শুরুতে যদি বলা হয়তো ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকার, তাহলে নাইলে আমি সংবিধানে ইনক্লুড করে ফেলতাম। তাকে ইনক্লুড করবে কেমনে?
আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব একটা ব্যাখ্যা দিয়েছেন এই বিষয়ে, হয়তো দেখছেন। তাকে প্রশ্ন করা হইল যে অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার তাহলে এটা সাংঘর্ষিক কিনা? উনি বললেন যে না, সাংঘর্ষিক না। কেননা যে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর করা যাবে। আমি ব্যক্তিগতভাবে একজন আইনের ছাত্র হিসেবে বলবো, আমার কাছে এটা গ্রহণযোগ্য না। কেন নয়? আপনাকে প্রথম পার্থক্যটা বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে পার্থক্যটা কি। উনি আমার চেয়ে ভালো বুঝবেন, বারবার বলছি। একটা অভ্যুত্থান, এটাকে অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, যা কিছু বলি না কেন, এটা তো কোনো নর্মাল সিচুয়েশন না। নর্মাল সিচুয়েশন না বিদায় সুপ্রিম কোর্টের জাজমেন্টের ভিত্তিতে উনি আসছেন, ক্ষমতায় বসছেন অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। এখানে ওনার কাজটা কি? অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সংস্কার করতে পারে, অনন্তকাল থাকবে তা নয়, সংস্কার করতে পারে, পরিবর্তন করার ক্ষমতাটা তার থাকে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার টোটাল রাষ্ট্রটাকেও চালাবে, বিকজ উনি তত্ত্বাবধায়ক সরকার না যে রুটিন কাজ করে চলে যাবেন। উনি পুরো রাষ্ট্র চালাবেন, রাজনৈতিক দলের সাথে মোকাবেলা করবেন, প্রশাসনের বিভিন্ন অর্গানের সাথে মোকাবেলা করবেন, আবার সে নির্বাচনের দিকে যাবেন প্রয়োজনীয় সংস্কার করে। এটা হলো, এইটাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার, এবং তার মেয়াদ পরবর্তী সরকার না আসা পর্যন্ত। আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা কি? উনি একটা স্বাভাবিক সরকারের মধ্যে একটা নির্দিষ্ট সময় তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বসবেন এবং সমস্ত রুটিন কাজ করবেন, আর 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন। ধরা যাক কালকে তর্কের খাতিরে একে যদি আমি রূপান্তর করি, উনি কি ইউনূস সাহেব মানবেন? উনি তো অলরেডি বলছেন 2026-এর জুন পর্যন্ত ওনার মেয়াদ উনি নিয়ে গেছেন। সেখানে কালকে যদি তাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ইনক্লুড করা হয়, তাহলে তো সেই বাইন্ডিংসে পড়বে। সুতরাং একটা বিরাট জটিলতা হবে, উনি মানবেন কিনা 3 মাসের মধ্যে নির্বাচন। সেকেন্ড, এটা হলো হাইকোর্টের রায়, আর তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখাটা সেটা এখনো পেন্ডিং অ্যাপিলেট ডিভিশনে। এইখানে রায় না আসা পর্যন্ত এটার সাথে এটা তো মিলবেই না, এটার কোনো ইম্প্যাক্টই এটার উপরে নাই আজকে পর্যন্ত। ওনাকে যদি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আমরা আনতাম তাহলে একটা কথা। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা জটিল পরিস্থিতি, এই যে জাজমেন্টটা আসলো, এতে আমরা জটিল পরিস্থিতি, আমরা কিন্তু সবসময় আমাদের যুগান্তকারী রায় হয় এবং পরে সেই রায়গুলায় জটিল পরিস্থিতিতে পড়ি। যেমন খালেদা জিয়ার বিরুদ্ধে দণ্ড দিছিল, তখন ভি প্রদর্শন করা হয়েছে এবং এটা যুগান্তকারী রায়। ইউনূস সাহেবের বিরুদ্ধে দণ্ড হয়েছিল, যুগান্তকারী রায়। কালকে যদি শেখ হাসিনার বিরুদ্ধে দণ্ড হয়ে যায়, সেটাও যুগান্তকারী রায়। আমাদের এত বেশি যুগান্তকারী রায় হইতেছে, আমি পৃথিবীতে শব্দ খুব কমই শুনছি, যুগান্তকারী রায়। এবং এই যুগান্তকারী রায়ের কারণে আমরা এমন একটা বেকায়দায় পড়তেছি রাজনৈতিকভাবে প্রতিদিন। আমি জানি না এটার সমাধান এনারা করবেন। এই বেকায়দার সমাধান আমি একটু হারুন ভাইয়ের কাছে আছে কিনা। হারুন ভাইকে আসলে আমরা সবসময় সংসদে দেখি, উনি সংবিধান নিয়ে প্রচন্ড পড়াশোনা করেন এবং সংবিধান নিয়ে কথা বলেন। এই যে প্রশ্নটি, আসলে এই প্রশ্নটি আমার মধ্যেও ছিল না যে এই তাহলে দুটি প্রশ্ন, একটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই কি ফিরে এসেছে, আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা আসলে কিসের ভিত্তিতে নির্বাচন করতে পারবে? আজকের এই নিউজ 24-এর আলোচনা আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ। সারা দেশ বিদেশের দর্শকবৃন্দ এবং আজকের আমাদের বিজ্ঞ আলোচক আবু হেনা রাজ্জাক, আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় লয়ার। বিষয় হচ্ছে যে আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে দেশের জনগণ মেনে নেয়নি। 2011 সালে শেখ হাসিনা অন্যায়ভাবে, একতরফাভাবে তার ক্ষমতাকে প্রলম্বিত করা, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার মন মানসিকতা নিয়ে একটা অন্যায় কাজ তিনি করে গেছিলেন, যেটা জাতি খেসারত দিয়েছে ভয়ানকভাবে। এই সংবিধানে এই পঞ্চদশ সংশোধনী পাশ হওয়ার পর থেকে বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যা, বিনা ভোটে নির্বাচন এবং মানুষের যে বৈষম্যের সৃষ্টি করা হয়েছিল, এটির সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে পঞ্চদশ সংশোধনী। আমি সৌভাগ্যক্রমে 18 পার্লামেন্ট 11তম পার্লামেন্টে থাকার সৌভাগ্য হয়েছিল এবং সংবিধানের এই সমস্ত অসঙ্গতিগুলো পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে বাস্তবিক অর্থে সংবিধানকে একটা মানে এত সাংঘর্ষিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, এইটা যারা সংবিধান বিশেষজ্ঞ তারা আমাদের আরও ভালো ব্যাখ্যা দিতে পারবে। পার্লামেন্টের বিষয়গুলো পয়েন্ট অফ অর্ডারে আমি উত্থাপনও করেছিলাম, কিন্তু একটারও কোনো সমাধান পাইনি। আপনি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি আমি আলোচনা করতে যাই, আমি পয়েন্ট আকারে বলে দেব যে সংবিধানের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আগেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংযোজন করা হয়েছিল এবং আমরা জানি বিসমিল্লাহির অর্থটা কী, সেই অর্থটাকে পর্যন্ত বিকৃত করা হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি যখন একটা আল্লাহর নাম নিয়ে আমি শুরু করলাম, এটাকেই যখন আপনি বিকৃত করলেন, তাহলে স্বাভাবিক কারণে তাদের মাইন্ড সেট আপটা কোথায় ছিল?
আপনি ধর্মনিরপেক্ষতা দিচ্ছেন, আবার রাষ্ট্রধর্মে ইসলাম রাখছেন। ইসলামের সাথে ধর্মনিরপেক্ষতার কোনো সম্পর্ক নেই, এটা সাংঘর্ষিক, প্রয়োজন ছিল না। তারপরে আপনি এখানে আপনার একতরফা আপনার এই ক্ষমতার যে ভারসাম্য, আপনি এখানে সংবিধানের মধ্যে এতগুলো অনুচ্ছেদ নিয়ে আসলেন, কিছু কিছু জায়গা বললেন যে এগুলা কোনোভাবেই আপনি পরিবর্তন করতে পারবেন না, অথচ সংবিধানের একটা অনুচ্ছেদের মধ্যে বলা আছে যে মেজরিটি আপনি সংবিধানের যে কোনো ধারা অনুচ্ছেদ পরিবর্তনযোগ্য। আর উনি আবার ওখানের মধ্যে একটা সংযোজন করে দিল যেটা পরিবর্তনই করা যাবে, এটা হতে পারে না। আপনি গণভোটটা হচ্ছে বাংলাদেশে গণভোটের প্রয়োজন যে কোনো সময় হতে পারে, রাষ্ট্রীয় কোনো ক্রাইসিস দেখা দিলে বা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হলে, জাতীয় ঐক্যের জন্যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে আপনি গণভোটের আয়োজন করতে পারেন। এখন এই সমস্ত জায়গাগুলো কেন সে বন্ধ করলো? তার কারণ তাদের কাছে যেটা ভীতি ছিল যে তারা নির্বাচনের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত নিয়ে আসতে পারবে না, যে কারণে এই পদগুলোকে আপনার বন্ধ করে দেওয়া হলো। তো আজকে আপনার যেটা প্রশ্ন করছেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো কিনা, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু একটা সেটেলড ইস্যু ছিল। আমি মনে করি যে ABM খায়রুল হক সহ যারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির জন্যে উচ্চ আদালতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া যাওয়া দরকার। কারণ এই যাবৎ যতগুলো এই সমস্ত অপকর্মগুলো হচ্ছে তাদের দায় তাদেরকে এক নম্বরে নিতে হবে। আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার কেন তাদেরকে এখনও গ্রেপ্তার করেন। অনেকেই গ্রেপ্তার করেছে, অনেকেই পালিয়ে যেতে সহায়তা করেছে, তারা দেশ থেকে পালিয়েও গিয়েছে, তারা তো এখন দেশে বর্তমান অবস্থান করছে। কেন তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি? বাংলাদেশে যে আজকে এই ভয়াবহ 15 বছরে সাংবিধানিক যে সংকট, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, তার জন্য দায়ী তারাই। এবং পরপর একতরফা নির্বাচন করার সুতরাং এই যে পরপর এই সমস্ত বিষয়গুলোর কারণে দেশে যে একটা ভয়াবহ সংকট তৈরি করে গেছে, তার জন্য তাদেরকে তো শেখ হাসিনা পুরস্কৃত করেছিল, তাদেরকে আজীবন মর্যাদা মৃত্যুর পূর্ব পর্যন্ত আইন কমিশনের চেয়ারম্যান করে রেখে দিয়েছিল। এই যে বিভিন্নভাবে যে অসঙ্গতিগুলো তৈরি করেছে, এদেরকে কিন্তু সত্যিকার অর্থে আপনার বিচারের আওতায় এখনও পর্যন্ত আমরা দেখছি না। আমি দাবি করব যে তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এই সমস্ত খুন, এই সমস্ত অপরাধগুলোর জন্য প্রথম দায়ী তারাই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেটা বললেন যে অন্তর্বর্তী সরকার ফিরে আসলো কিনা, অন্তর্বর্তী সরকার তো সেটেলড ইস্যু ছিল এবং অন্তর্বর্তী সরকারের দুর্বলতা থাকতে পারে, সেটা তত্ত্বাবধায়ক সরকার একটা ফিরে আসলো কিনা। অবশ্যই পঞ্চদশ সংসদে বাতিলের মধ্য দিয়ে, যেহেতু তার পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সংবিধানে অনুচ্ছেদ ছিল, সেটা থাকছেই যেহেতু, সুতরাং সেটি পরবর্তীতে আপনার যখন নতুন নির্বাচন আসবে, সংসদ আসবে, অন্তর্বর্তী সরকারের না তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার আপনার যে দুর্বলতার দিকগুলো রয়েছে বা এটাকে আরও সংযোজন বিয়োজন করার প্রয়োজনীয়তা থাকলে সেটা সংসদ করবে। কিন্তু এইটা কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এক জিনিস নয়, কিন্তু অন্তর্বর্তী সরকারের কিন্তু কাজের ধরনও ছিল ভিন্ন। আপনার অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বটা ছিল 90 ডেজের মধ্যে আপনার একটা ইন্টারিয়াম পিরিয়ডে আপনার নির্বাচনকালীন সময় তারা নির্বাচন নিরপেক্ষ আয়োজন করার মূল দায়িত্বটা ছিল তাদের। কিন্তু এই যে আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে এখন যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটা অনেক বড় দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কার করা, আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে সুষ্ঠু ভোটার তালিকা প্রস্তুত করা, নির্বাচন কমিশন পুনর্গঠন করা, এই কাজগুলো কিন্তু হচ্ছে। সুতরাং আমি মনে করি না যে আপনার অন্তর্বর্তী সরকারের সাথে আপনার এই তত্ত্বাবধায়ক সরকারকে গুলিয়ে ফেলার কোনো প্রয়োজন নাই। অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরবর্তী যে নির্বাচন করার ক্ষেত্রে কি কোনো আইনি জটিলতা? না, নির্বাচন করার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো একটা বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে আপনার গঠিত হয়েছে। সুতরাং তাদেরকে নির্বাচন করাটাই হচ্ছে এটা প্রথম দায়িত্ব, যে দেশে একটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটা জনপ্রতিনিধি সরকার প্রতিষ্ঠা করে যাওয়ার দায়িত্ব বা তাদের কাছে এই হচ্ছে প্রথম দায়িত্ব। আসবো আপনার কাছে আবারও। আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী আপনার কাছে যে প্রশ্নটা এই মুহূর্তে করতে চাই সেটি হচ্ছে, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কোনো স্থায়ী সমাধান হিসেবে তারা দেখছে না। তারা সংবিধান সংস্কার কমিশনের কাছে যে 69 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, সেখানে কিন্তু তারা বলেছে যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং নির্বাচনকালীন সময়ে যেই সময়ে নির্বাচিত সরকারের অধীনেই হবে, তবে নির্বাচন কমিশনের অধীনে অন্যান্য যে কাজগুলো, অর্থাৎ প্রশাসন থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এগুলো তাদের অধীনে থাকবে এবং তাদেরকে সেই সময়ে আসলে নির্বাচিত সরকার কোনো সিদ্ধান্ত বা আইন প্রণয়ন করতে পারবে না। অর্থাৎ নির্বাচন কমিশনকে শক্তিশালী করার মাধ্যমে তারা একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আশা করে। ধন্যবাদ আপনাকে। আমার সওয়াল হচ্ছে, দেখেন জাতীয় নাগরিক কমিটি, আপনি যদি অফিসিয়ালি আমি বলি জাতীয় নাগরিক কমিটি
এতটা প্রভাবশালী কেন? আমি যদি নর্মালি বলি, বাংলাদেশে তো সংগঠন বহু আছে। আজকে বিএনপি নির্বাচন চায়, জামাত নির্বাচন চায়, তারা ক্ষমতায় থাকা পার্টি, এবং বড় মাপের দুইটা দলের, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, তারপরে আমি যদি তৃতীয় সারিতে নেই জামাত। তো সেক্ষেত্রে আপনি জাতীয় নাগরিক কমিটি, আমি তার কমিটি নিয়ে বা তার ইয়েটা নিয়ে আমার কাছে, কিন্তু তাদের বিষয়টা কিন্তু হাইলাইটেড। কেন বলছি আপনাকে, নির্বাচন কমিশন সংস্কার করার পর নির্বাচন, আমি তো মনে করি কালকে 6 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে যদি একটা নির্বাচন দেয়, কথার কথা এই সরকারের অধীনে, যেটা হারুন ভাই বলল যে অন্তর্বর্তীকালীন সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, যদি এই সরকার একটা নির্বাচন দিয়ে দেয়, সেই নির্বাচনটা নিরপেক্ষ হওয়ার কথা। যদি আমি ওইভাবে ধরি, সেই নির্বাচনটা নিরপেক্ষ হওয়ার কথা, কারণ সে কোনো ডাউট নাই যে সে আওয়ামী মতো একটা ফেসিবাস সরানোর পর তাদেরকে বসানো হয়েছে, সুতরাং তারা আওয়ামী বিরোধী। আমি তো তর্কের খাতিরে বলতেছি। পাশাপাশি আপনার জামাত আছে, এবং জামাত আছে, বিএনপি আছে, তারা নির্বাচন করবে। সেক্ষেত্রে আমি জুনের 6 তারিখ, মানে 30 তারিখ পর্যন্ত বেঁধে দেওয়ার মানে, এখানে যদি আইনি প্রশ্ন আনেন, তাহলে নির্বাচন দাবি করার কথাও কিন্তু, নির্বাচনী ডেট, দিন তারিখ দেওয়া বা টাইম ফ্রেম দেওয়ার কথাও নির্বাচন কমিশনের দিলেন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা। ঠিক আছে, প্রধান উপদেষ্টার উপরে বিএনপির দাবি আছে, বা রাজনৈতিক দল নির্বাচন করবে, তাদের দাবিটা খুবই যৌক্তিক, আমি সেটা অমূলক ভাবি না। আবার রাষ্ট্রের স্বার্থে যদি আমি দেখি কিছু সংস্কার হওয়া দরকার, সেটা তারা একমত আবার, কিন্তু সেটা গ্রহণযোগ্য টাইম নিতে হবে, কালক্ষেপণ করা যাবে না। তা আমার কাছে মনে হয় এই 2026-এর 30 জুনের দিকে দুটো ব্যাপার কাজ করে। একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি, ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, অথবা তাদের সরকারি একটা প্রভাব তাদের উপরে আছে, তাদের বাচন ভঙ্গি, বলার ঢং, তাতে সরকারের প্রভাব আছে তাদের উপর, নাকি সরকারের উপর? সরকারের উপর তো তাদের আছেই, তার মানে দে আর ব্যাকড বাই গভর্নমেন্ট, আমি যদি ওইভাবে বলি। এর কারণটা হচ্ছে যে জুন 30 পর্যন্ত যদি যায়, 26 জুন পর্যন্ত যদি যায়, তাহলে কি হয়, এখন থেকে কিন্তু মোটামুটি 1.5 বছর, অর্থাৎ এটা একটা সিগন্যাল যে তোমরা যদি দল করতে চাও, এই 1.5 বছরের মধ্যে গুছাও, অর্থাৎ একটা চাপ। আবার বিএনপির তারা নির্বাচন চাচ্ছে, মানে তাদেরকে একটু আশ্বস্ত করলো, কারণ এটা একটা রাজনৈতিক প্রেশার, আর ওটা একটা কিংস পার্টি টাইপের হওয়ার ব্যাপার। আমার কাছে মনে হয় দুটো দিকে কাজ করতে চাচ্ছে। আমি জানি না সেটা বিএনপির মতো বড় রাজনৈতিক দল সে কোথায় যাবে, কারণ ইতিমধ্যে তারা বলছে তারা 1.5 বছর সময়টাকে খুব অপ্রয়োজনীয় মনে করতেছে, তাদের নির্বাচনের দাবিটা মোটামুটি 25-এর মধ্যেই। তো আমার কাছে এই সব কিছু মিলে মনে হয় আমরা বোধহয় ক্লিন হ্যান্ডে কেউ নাই, অ্যাটলিস্ট যারা ক্ষমতায় আছেন তাদের কথা বলছি। কারণ জাতীয় নাগরিক কমিটির যে গুরুত্বটা পাচ্ছে, সেটাকে একটা সংগঠন হিসেবে পাওয়ার কথা। আরও তো সংগঠন বহু আছে, সেই অর্থে আমার কাছে মনে হয় দুটো দিক উনি ব্যালেন্স করতেছেন। অর্থাৎ তোমরা যদি পার্টি করতে চাও, করো, ঠিকঠাক মতো করে ফেলো, কারণ আমার পলিটিক্যাল প্রেশার আছে, আমি নির্বাচনী রোডম্যাপ একটা দিয়ে দিলাম, কিন্তু এটা যে চূড়ান্ত না, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। জনাব রশিদ, আমরা বিরতি যাওয়ার আগে আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি জনাব রাজ্জাকের সাথে একমত কিনা এই বিষয়ে? সরকার কি আসলে নাগরিক কমিটিকে সময় দিচ্ছে একটা নির্বাচন করার জন্য, মানে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, দল গোছানোর জন্য? না, উনি ওনার মতো ব্যাখ্যা দিয়েছে, সেটা একেবারেই, মানে আমি বলবো না যে এটা আলোচনার যোগ্য না। আমি একটু যোগ করে নিই আপনি বলার আগে, সেটি হচ্ছে তারা আরেকটি বক্তব্য দিয়েছে 16 ডিসেম্বর বক্তব্যে তাদের আহ্বায়ক বলেছে যে এই যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আসলে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এখন শুনেন, বাংলাদেশে আপনাকে জনসমর্থনের মেজারমেন্টটা কি? নির্বাচন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই হোক, আর আপনার এই অধিকার পরিষদই হোক, বা যারাই হোক না কেন, আপনাকে অ্যাটলিস্ট এন্ড অফ দ্য ডেতে আপনাকে নির্বাচনে যেতে হবে। তো সুতরাং আপনি আননেসেসারি অতীতের যে আমাদের অভিজ্ঞতা, জেনারেল এরশাদ সাহেব ক্ষমতা দখল করে ক্ষমতা ফর্ম করেছিল, এখন কোথায় তারা? আপনার এই 1/11-এর সময় 2 বছর আপনার বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে হাস্যনাস্ত করে আলটিমেটলি এন্ডে কিন্তু আপনার ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে হয়েছে। সুতরাং আমি যেটা মনে করি যে দেশের এখন একটা বড় সংকট বিদ্যমান, মেজর যে সংকটগুলো, মানে সংস্কারগুলো করা দরকার, সংস্কারটা চলমান প্রক্রিয়া, চলতে থাকবে। সংস্কার তো আপনি এন্ড হবে না যে আমি এখন এটা করে দিলাম এটা শেষ, তা তো না। সংস্কার, ডিজিটাল প্রযুক্তির যুগ, সমস্ত কিছু পরিবর্তিত সমাজ দ্রুতগামী হচ্ছে, প্রতিনিয়ত আইনের পরিবর্তন হবে, আইনের প্রয়োজনে আইন তৈরি করতে হবে মানুষের প্রয়োজনে। সুতরাং এখানে আমি যেটা মনে করি যে সরকারের উচিত হবে
যে ওই মানে এরকম একটা ভাসমান কথা না বলে যে 25 সালের শেষে অথবা 26 সালের জুনে এইভাবে না বলে কেন এতটুকু সময় লাগবে, কি জন্যে, এটা তো ব্যাখ্যা দেওয়া উচিত। এটা ব্যাখ্যা দেওয়া উচিত। এক একজন এক একভাবে উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন। আমরা এই আলোচনায় আসবো মানে এখন পর্যন্ত যে ইঙ্গিতটা পাওয়া গেছে, অন্তত একটি সময় সীমা পাওয়া গেছে সরকারের কাছ থেকে প্রথমবারের মতো যে কবে নাগাদ নির্বাচন হতে পারে, সে জায়গায় আপনারা একটা পরিষ্কার রোডম্যাপ চান। এই বিষয়ে আমরা আলোচনা করব বিরতির পর। দর্শক, RICL TMX বার গণতন্ত্রের সময় হচ্ছে একটি বিরতির। ফিরছি বিরতির পর, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। RICL TMX বার গণতন্ত্রে আমরা আলোচনা করছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি স্থায়ী সমাধান, এই প্রসঙ্গে আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আমি হারুন রশিদ, আপনার কাছে বিরতির আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে এই যে তারিখ বলবো না, একটি সময়সীমার কথা প্রধান উপদেষ্টা যেটি বলছেন এবং প্রেস সচিব পরবর্তীতে বললেন যে 2026-এর জুন নাগাদ এই নির্বাচন হতে পারে। এটি নিয়ে আপনাদের দলের মধ্যে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, বিশেষ করে আপনারা আসলে এইটিকে মনে করছেন একটু লম্বা সময় নিয়ে নিচ্ছে, কিন্তু যে সংস্কার কাজগুলো সরকার হাতে নিয়েছে সেগুলো মোটামুটি একটি জায়গায় আনার জন্য কি এই সময়টা আসলে যথেষ্ট দরকার? নিশ্চয়ই দরকার। দেখেন, দেশে কিন্তু এখন রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা ব্যাপক একটা সংকটের মধ্যে আছে এবং যতক্ষণ পর্যন্ত আপনার দেশের রাজনীতিবিদরাই আপনার দেশের যদি রাজনীতি ঠিক হয়ে যায় তাহলে দেশে শতকরা 90-95% সংকট দূর হয়ে যাবে। আমাদের সংকট তো রাজনীতির মধ্যে। গত 50 বছরে আমাদের জাতীয় ক্ষেত্রে আমরা ঐক্যমতে পৌঁছতে পারিনি। আফটার লিবারেশন 71-এর পরে আমরা যে নতুন পতাকা, নতুন মানচিত্র তৈরি করলাম, আপনি কল্পনা করে দেখেন, শেখ মুজিব ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশে একদলীয় শাসন নিয়ে চলে আসলো। উনি সপরিবারে নিহত হলেন। এই নিহত হওয়ার পর বাংলাদেশে আপনি জাতীয় ইস্যুতে কখনোই বৃহত্তম রাজনৈতিক দলগুলো আমরা এক টেবিলে আলোচনায় বসতে পারিনি। এই যে 50টা বছর আপনার জাতিকে এইভাবে বিভক্তি করে রেখে কারা লাভবান হয়েছে? যারা রাষ্ট্রকে শোষণ করতে চায়, যারা রাষ্ট্র থেকে আপনার বাইরের বহিঃশক্তিরা যারা রাষ্ট্রদের সুবিধা নিতে, তারা লাভবান হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। যে কারণে আমাকে সবার আগে বাংলাদেশকে দেখতে হবে, সবার আগে রাষ্ট্রের কথা আমাকে চিন্তা করতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে। আমি একটা রাজনৈতিক দল করি, উনি একটা রাজনৈতিক দল করতে পারেন, আপনি একটা রাজনৈতিক দল করতে পারেন। এটা তো স্বাভাবিক। এটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিভিন্ন মত, বিভিন্ন পথ থাকবে। আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন যে বাংলাদেশ ইস্যুতে তারা আজকে মোদি, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, মমতা বলেন, তারা একই অভিন্ন ভাষায় বাংলাদেশের বিরুদ্ধে আপনার প্রপাগান্ডা ছড়াচ্ছে। একই সাথে তারা বসছেও। কিন্তু আমরা গত 50 বছরে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বলেন বা বাংলাদেশের এই বিচার ব্যবস্থা নিয়ে বলেন, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে বলেন, আমরা একসাথে বসতে পারিনি। বসতে গেলেই বলছে যে এটা তো শেখ মুজিবের হত্যাকারী, এটা তো রাজাকার, এটা তো গণতন্ত্র হত্যাকারী, এই সমস্ত বিভিন্ন রকম কথা বলে বাংলাদেশকে আমরা একটা বিভক্তির মধ্যে রেখেছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া যে অন্ততপক্ষে বাংলাদেশ এখন অন্ততপক্ষে আমাদের মধ্যে একটা বোধোদয় হয়েছে যে আজকে যারা বাংলাদেশকে নিয়ে খেলা করতো তারা পরাজিত হয়েছে গত জুলাই আগস্টে। আমাদের মধ্যে একটা জাতীয় একটা ঐক্যমত সৃষ্টির প্রক্রিয়া চলছে, অব্যাহত আছে। আমি মনে করি এটা নেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমার রাজনৈতিক দল মতভেদ, মতপার্থক্য থাকবেই, কিন্তু আমাকে কিছু জায়গায় একমত থাকতে হবে। আমি পরিষ্কার বলবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে এবং এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর আমরা পরিপূর্ণভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিপূর্ণভাবে আমরা সহায়তা দান করছি এবং আমরা প্রত্যাশা করছি যে যত দ্রুত সম্ভব। আপনি 111-এর সময়ও আপনার যারা ফখরুদ্দিন মহিউদ্দিনরা রাজনীতিবিদদেরকে বিতর্কিত করার জন্যে 2 বছর রান করেছিল, তারাও কিন্তু একটা রোডম্যাপ দিয়ে দিয়েছিল। আপনি কেন হয় 2 ইয়ার্স কেন লাগবে? সংস্কার কর্মকাণ্ড কিন্তু চলমান। আমি আবারও বলছি, সংস্কার আপনি করবেন, সংবিধানের আজকে যে মৌলিক বিষয়গুলো নিয়ে যে সংশোধন করতে চান, এটা তো পার্লামেন্টে যেতে হবে। আপনি এখন একটা বিষয় আমরা ঐক্যমতে আসলাম, এরপরে আবার তো নতুন কোনো সংশোধনী আনতে হতে পারে। আপনার যে কোনো আপনার যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আমাদের সংস্কার করার প্রয়োজন কাজ করছে, এগুলোর মধ্যে আমি আশা করি যে একটা প্রস্তাব
তারা প্রণয়ন করতে পারবে। আপনি তো সংস্কার করে দিয়ে আপনি করে দিয়ে দেবেন, এটার জন্য সংসদ লাগবে, এটার জন্য একটা নির্বাচিত সরকার লাগবে। সুতরাং যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, আপনার ভোটার তালিকা হালনাগাদ করে একটা নির্বাচনের তফসিল ঘোষণা করবে, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যারা যারা নির্বাচন করতে চায়, কেউ যদি নতুন দল করে কিংস পার্টি করেই হোক বা নতুন কোনো দল ফর্ম করে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় করবে, কোনো বাধা নাই তো। আমরা মুক্ত মত প্রকাশের জায়গাটাকেও আমাদেরকে আপনার রাখতে হবে। আপনার ৭৫-এর ১৫ই আগস্টের পূর্বে শেখ মুজিব যেমন বাংলাদেশে একদলীয় বাকশাল করে আপনার সমস্ত রাজনীতি নিষিদ্ধ করেছিল, পত্রপত্রিকা মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, এই জায়গাগুলোতে হস্তক্ষেপ করা যাবে না। এটা যদি আমরা করতে পারি, দেশে যদি আইনের শাসন সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আপনার রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন আছে সেটাও বন্ধ হবে। আমি রাজনীতি করতে গিয়ে আমি দুর্বৃত্তায়ন করব, দুর্নীতি দমন কমিশন যদি সঠিকভাবে কাজ করে আমাকে যদি সেই জায়গায় জবাবদিহিতা করতে হয়, আপনি তো এটা একটা চলমান প্রক্রিয়া, একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি গণতন্ত্র কিন্তু রাতারাতি আপনি একটা ভিত্তির উপর দাঁড়াবে না। গণতন্ত্র হচ্ছে একটা চর্চার ব্যাপার, আপনাকে চর্চার মধ্যে থাকতে হবে। আপনি যদি চর্চা না করেন, আপনি ৫ বছর পর দেখলেন যে এটা খারাপ, তার জন্য সব বন্ধ করে দিলেন, নো, এটা করা যাবে না। জি, এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন আছে, আপনাকে আমি পরবর্তীতে করব। আমি এই পর্যায়ে আবু হেনা রাজ্জাককে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে উনি যেটা বললেন যে সরকারের যে সংস্কার প্রক্রিয়াগুলো শুরু করে দিয়ে একটি নির্বাচন করে ফেলা, কিন্তু সেটি কি আসলে এই যে জুলাই গণ অভ্যুত্থানের যেই স্পিরিট, যেই উদ্দেশ্য ছিল একটা নতুন বাংলাদেশ তৈরি করা, বাংলাদেশের যে জঞ্জালগুলো ছিল, যে অনিয়মগুলো ছিল, আবারও একটা নতুন ফেসিস্ট তৈরি না করতে পারার যে বিষয়গুলোকে সংস্কারের জায়গাগুলো বারবার বলা হচ্ছে, সেই জায়গাটাতে কাজগুলো মোটামুটি একটি পর্যায়ে না এনে কি নির্বাচন দেওয়াটা কি আসলেই ঠিক হবে? ধন্যবাদ আপনাকে। আপনি যে একটা জিনিস যদি লক্ষ্য করেন, সরকারকে, এই সরকারটা যে বসানো হইল, আমি জানি না, আমরা যেটা বাহ্যিক যে কথাটা পেয়েছি সেটা হলো ছাত্র জনতা বা ছাত্ররা নিয়োগ দিয়েছে, এরকম একটা কথা আছে। পরবর্তীকালে এটা সংশোধিত হয়েছে ছাত্র জনতা। কিন্তু তার আগে কিন্তু ৫ তারিখে আপনার ৫ই আগস্ট আমাদের সেনাপ্রধান তার সাথে বৈঠক হয়েছে দফায় দফায় রাজনীতিবিদদের। এর ভিতরে বিএনপির প্রতিনিধি ছিল, জামাতের প্রতিনিধি ছিল, অন্যান্য রাজনৈতিক দল যাদের নাম পাওয়া গেছে, আসিফ নজরুল সাহেব ছিলেন। মানে যেই বিতর্কটা এখন হচ্ছে, এটা তো আমার কাছে মনে হয় ঠিক ওই সময় থেকে পরবর্তী কয়েকদিনের মধ্যে সেটা হওয়া উচিত ছিল এই সরকার কি কি কাজ করবে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কারণ ওই সময় এটা হয় নাই, প্লাস ওনাদের ভাষণ কিন্তু আমরা পাই নাই। রাজনীতিবিদরা কে কি আলাপ করেছে, একটা কথা পাওয়া গেছে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে বা ছাত্র জনতা, উনি তো তখন প্যারিসে, সিদ্ধান্তটা কি ওনাদেরকে নিয়ে হয়েছিল কিনা, আমারগুলো প্রশ্ন, আমি প্রশ্ন রেখে গেলাম। যদি সিদ্ধান্ত ওনাদের নিয়ে হয়ে থাকে তাহলে তো ফলো আপ থাকা উচিত, টাইম টু টাইম ওনাদের যোগাযোগ থাকা উচিত, কবে কিভাবে করবা। এখন আসেন সময় কেন লাগবে? সময় লাগবে, আমি ব্যক্তিগতভাবে আমি এক্সপেরিয়েন্স বলতেছি, সময়টা লাগবে এই কারণে। আপনি দেখেন আওয়ামী লীগের ১৬ বছরের মধ্যে যারা রিটায়ার্ড করে বাসায় চলে গেছে, অর্থাৎ যাদের নিজের বাসার বেডরুম থেকে বাথরুমে যাইতে ৩-৪ মিনিট বা ডাইনিং হলে আসতে ৫ মিনিট টাইম লাগে, মানে তাদের বয়সের ভারের কথাটা বলছি। প্লাস আওয়ামী লীগের ১০ বছর আওয়ামী লীগ ট্রেনিং প্রাপ্ত লোকগুলা কিন্তু আবার সংস্কারের মধ্যে আসছে। তার মানে অবসরপ্রাপ্ত যারা আর নগদ যে আমলাগুলো আছে এরা কিন্তু একই গোত্রের, মাথায় রাখতে হবে আপনাকে বিষয়টা। সুতরাং কাজ স্লো হবে। দ্বিতীয় কথা আসেন, আপনাদের মনে আছে কিনা মাহফুজ আলম একটা কথা বলেছিল যে এরশাদের অভ্যুত্থান হয়েছিল বা খালেদা জিয়ার সময় যে ৯৬ একটা অভ্যুত্থান আমি ধরে নেই, তখন যে তরুণ প্রজন্ম যারা ছিল তারা নাকি তখনকার পুরনো প্রজন্মের মধ্যে খরচ হয়ে গেছে, কথাটা বলেছিল। খরচ হওয়া মানে যে মার্চ করে গেছে, মানে ছাত্র আন্দোলন করে পরে বুড়োদের নিয়ন্ত্রণে চলে যায়। তো আজকে যদি আমি দেখি উপদেষ্টা পরিষদ যাদেরকে নিয়ে বানাচ্ছে, তাতে এই যে ৩ জন আছে উপদেষ্টা, তাদের রোলটা কোথায়? আমি তো সেই লোকগুলোকে দেখতেছি, এবং সেই পুরনো লোকগুলোর ভিতরে কি এরাও খরচ হয়ে গেল কিনা, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। কারণ সেই স্পিড থাকতে হবে। আপনার সংস্কার এত স্লো গতি, আপনি কিভাবে করুন? কাজই হচ্ছে না, মুখে যতই আপনি বলেন কোনো কাজ হচ্ছে না। যে 4টা, উনি যেমন বললেন পুলিশের সংখ্যা, পুলিশ সংখ্যাটা কোথায়? এখন পর্যন্ত আমরা ডিক্লারেশনও তো পাই নাই যে আমার বাংলাদেশ টোটাল পুলিশ এত, যোগ দিয়েছে এত, কল করেছিলাম এত, আসে নাই, দে আর স্যাকড অর রিমুভ। পাইছি আমরা একটা ঘোষণা? পাইনি। আমি 7 তারিখ 8 তারিখে একটা টক শোতে বলেছিলাম যে 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিল, তারপর তারা বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর তারা ওখানে আশ্রয় নিয়েছিল কেন?
অপরাধী হিসাবিত। শেখ হাসিনা যখন চলে গেল, অপরাধীকে শেল্টার দেওয়া হইলো, তারপর তারা বের হয়ে গেল। আমি বলেছিলাম যে এই 626 জনকে অ্যাটলিস্ট গ্রেপ্তার করেন, নয় সময়ের ব্যবধানে ব্লেম নিতে হবে। সেই ব্লেম কিন্তু হাসনাত আব্দুল্লাহ গত 8ই ডিসেম্বর বিডিআরে যে তারা ওই যে জুলাই ফাউন্ডেশনের করছিল সেমিনার বা আলোচনা, সেখানে হাসনাত আব্দুল্লাহ বিডিআর পিলখানায় গিয়ে বক্তব্য রাখছে, অল আর্মি অফিসার্স ওয়ার সিটিং, দেখছেন বোধহয় আপনি। এবং সেখানে সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানে তাদের ব্যাপারটাকে খুব সিরিয়াসলি ধরা হয়েছে। মানে এটা কিন্তু একটা সিরিয়াস জায়গা। তার মানে আমার রাজনীতি কিন্তু আলটিমেটলি খুব জটিল থেকে জটিলতর হচ্ছে। আমরা নির্বাচন চাই, উনি নির্বাচন চাক, আমার এটা নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু যেতে পারবো কিনা। আপনি 4টা বেসিক সংস্কার খুব জেনুইন। নাম্বার 1 প্রশাসন, নাম্বার 2 আপনি যদি আসেন বিচার বিভাগ, নাম্বার 3 আসেন সংবিধান, নাম্বার 4 আসেন নির্বাচন নিয়ে। 4টা যদি আপনি না পারেন, আপনি দেখেন যেই বিচারকরা আজকে বলল তত্ত্বাবধায়ক ফেরত দিল, সেই বিচারকগুলো কিন্তু ওই সময় ছিল। বোধোদয় হলো না কেন? তাহলে কি যখন যে সরকার আসে তার আন্ডার কে কি চায় এইভাবে করে, নাকি ন্যায় বিচার? কোনটা ন্যায় বিচার? অনেক ধরনের এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। খুব পেইনফুল। আমরা যাচ্ছি কোথায়, দেশটা যাচ্ছে কোথায়? আজকে দেখলাম যশোরে কোথায় ইসলামী বয়ান রাখতেছে, আর্মস, দেখছেন আপনি? আর্মস নিয়ে দাঁড়ায় রয়েছে 2 জন লোক, সিকিউরিটি গার্ড। আমি আই ডোন্ট নো আপনি এটা কোন বিধানে ওপেন আর্মস, হুই ইজ হি? যিনি বক্তব্য রাখলেন তিনি কে? এবং আর্মস নিয়ে বক্তব্য দিতে বিষয়গুলো নিশ্চয়ই আসলে প্রশাসনকে দেখা হচ্ছে এবং সরকারকে। এর আগেও আমরা কয়েক জায়গায় একটা ইয়েতে তাও একটি কোন একটা ইসলামী সমাবেশে দেখলাম যে একজন অস্ত্র নিয়ে। তো এই বিষয়গুলো আসলে অবশ্যই দেখা উচিত। আপনাদেরকে ধন্যবাদ। আমরা আবারও ফিরবো বিরতির পর। দর্শক, RICL TMX বার গণতন্ত্রে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর। RICL TMX বার গণতন্ত্রে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনার শেষ দিকে আছি। আমরা আলোচনা করছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। আমরা আবারও হারুনুর রশিদ, আপনার কাছে যে প্রশ্নটি আসলে করতে চেয়েছিলাম, তখন বিএনপির বিরুদ্ধে আসলে এক ধরনের অভিযোগ আছে। যখন 2001 সালে বিএনপিও আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। সুপ্রিম কোর্টের বিচারকদের বয়সসীমা বাড়ানো, চাকরির বয়সসীমা বাড়ানো সহ নানান কারণে আসলে বিভিন্ন ধরনের মানে ক্ষমতায় থাকার, স্থায়ীভাবে থাকার ব্যবস্থা, এই ধরনের নানান অভিযোগ রয়েছে। সামনের দিনে আসলে যদি ক্ষমতায় আসে বিএনপির, আসলে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বিএনপির ভূমিকা কেমন হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবর্তন করেছিলেন। এবং উনি বাংলাদেশে বিশেষ করে গণতন্ত্রের প্রতি তার এত বেশি অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল যে, আমরা তো ওই সময় ছাত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছাত্রদল জন্ম দিয়েছেন এবং বাংলাদেশে আপনার ছাত্র সংসদ নির্বাচন একেবারে তৃণমূল পর্যায়ে, কলেজ পর্যন্ত, স্কুল পর্যন্ত নির্বাচন হয়েছে এবং কোথাও তার নির্বাচনে কোনো অনিয়ম বা বাক্স দখল করে নিয়ে ছাত্রদলের প্যানেলকে বিজয় করা, বিচ্ছিন্ন ঘটনা 2-1 জায়গায় কোনো কলেজে বা কোথাও গোলমাল হতে পারে একটা, কিন্তু নির্বাচনী একদম তৃণমূল থেকে একটা সুন্দর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। উনি অকালে মৃত্যুবরণ করেছেন। আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি এবং ভোটের মধ্য দিয়েই ক্ষমতার পরিবর্তন, এটা আমরা প্রত্যাশা করি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো মানুষ, আমাদের মধ্যে বিভক্তি আছে। আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জামাত ইসলাম করি, বিভিন্ন রকম রাজনীতি যখন আমরা ছোট থেকে করে আসি, তারপরে আমরা কর্মজীবনে যাই, যেটা বাস্তবতা। আপনি অনেক আন্দোলন, অনেক সকল দলের দাবির প্রেক্ষিতে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে প্রণয়ন করে পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে চলে আসলেন। নির্বাচন হলো, আপনার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। কিন্তু তখন আওয়ামী লীগ কিন্তু এককভাবে কোনো মেজরিটি পায়নি। আপনার ওই স্বৈরাচারকে নিয়ে, এরশাদকে নিয়েই, অন্যান্য সমস্ত ছোটোখাটো দলগুলোকে নিয়ে তাকে কোয়ালিশন করতে হয়েছে। এরপরে আপনার যেটা বিচারপতিদের বয়স বৃদ্ধি করা বা KM হাসানকে আপনার কি বলার নাম প্রধান উপদেষ্টা বানানো যায়। KM হাসান সম্পর্কে আপনারা খুব ভালো করে খোঁজ নেবেন। আপনি একটা বৃহত্তম রাজনৈতিক দল যদি কোনো ব্যাপারে আপনার কাউকে কালিমা লেপন করতে চাই, এইটা আপনার খুব সহজ ব্যাপার। KM হাসান আপনার নির্বাচন ব্যবস্থা সব ধ্বংস করে দিত? KM হাসান কি আপনার প্রধান উপদেষ্টা, উনি কি আপনার নির্বাচন সব কিছু করতো? তো এইটা আপনি যেহেতু জানছেন যে আপনি 91 সালে নির্বাচনে ক্ষমতা আসতে পারেননি, আপনি 96 সালে নির্বাচনেও ক্ষমতা আসতে পারেননি, এটা তো সত্য।
এবং এই নির্বাচনে আমরা ধরে নিলাম যে এই নির্বাচনে একটা ফেয়ার ফ্রি নির্বাচন হয়েছে, এটা তো সত্য। 91 এবং 96 দুটি তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে, ঠিক কিনা? তাহলে সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ মেজরিটি আনতে পারেনি। তাহলে আপনাকে মেজরিটি আনতে গেলে আপনাকে দেশে একটা ক্রাইসিস তৈরি করতে হবে, এবং ক্রাইসিস তৈরি না হলে আপনি ক্ষমতা আসতে পারবেন না। 2001 সালে আবার ব্যাপক মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতা আসলো, তারপরে আপনার এই সমস্ত ঘটনা ঘটলো। 21শে আগস্ট ঘটনা হলো, রাজনীতির মধ্যে একটা একেবারে বিপরীত মেরুতে আপনার অবস্থান চলে গেল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার যে বসা আলোচনার জায়গা নষ্ট হয়ে গেল, যার ফলশ্রুতিতে তখন আপনি ইস্যু তৈরি করলেন যে এখানে তা আপনি লোক পাবেন কোথায়? আপনি খোঁজ করে দেখেন তো। আমরা তো ভিতরের খবর জানি যে 2001 সালে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, বা আপনার 2096 সালে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যে 10 জন উপদেষ্টা ছিল, প্রধান উপদেষ্টার বাইরে তারও 10 জন উপদেষ্টা ছিল, পদ্মার অন্তরাল থেকে কিন্তু আপনার এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকেই আপনার নাম নেওয়া হয়েছে। সেখানে আওয়ামী লীগের লোকও ছিল, সেখানে বিএনপির ঘণ্টার লোকও ছিল, বা আপনার মোটামুটি যারা প্রতিষ্ঠিত ব্যক্তিরাও ছিল, কোনো সন্দেহ নাই। তাহলে আপনার সমস্যা হলো না। কিন্তু আপনি এখানে এসে 2006-এর পরে আপনি যে বিষয়টা তৈরি করলেন যে কে এম হাসানকে ওনারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, একজন ভালো বিচারপতি ছিলেন, এবং কে হাসানের আপনার তার বিচারপতির জীবনে এরকম কোনো ঘটনা নাই যে উনি আপনার বিএনপির সময় কোনো আপনার বিশেষভাবে কাউকে সুবিধা দিয়েছে, এরকম কোনো ঘটনা। তত বিচার বিভাগের অবস্থা অনেক ভালো ছিল। বিচার বিভাগের পরিস্থিতি নষ্ট হলো 2011-এর পর। 111-এর সময় এসে তত্ত্বাবধায়ক সরকার বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করলো, তারপরে আপনার বিচার বিভাগে একটা ভয়ানক অবনতি ঘটলো। আপনারা সামনের দিনে কি বিচার বিভাগকে স্বাধীন পরিপূর্ণভাবে না, বিচার বিভাগের ব্যাপারে শুনেন, দেশকে যদি সত্যিকার অর্থে আপনি থাকবে কিনা, গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে আপনাকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এটার কোনো বিকল্প নাই। মত প্রকাশের স্বাধীনতা আপনাকে নিশ্চিত করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা অর্থ এই নয় যে আপনি যা ইচ্ছা তাই আপনি মত প্রকাশ করতে পারবেন, সেই ক্ষেত্রেও একটা আপনার বাউন্ডারি থাকবে। কিন্তু আপনাকে এই জায়গাগুলো যদি আপনি নিশ্চিত না করতে পারেন, আপনি আইনের শাসন যদি নিশ্চিত না করতে, আইনের বিচারপতিদেরকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন যে আমাকে এই রায় দিতে হবে, না হলে আপনি রায় দিতে পারবেন না, যেটা গত 15 বছরে হয়েছে, তো তাহলে তো আপনার বাংলাদেশে কখনোই মানুষের মুক্তির যে স্বপ্ন আমরা দেখছি সেটা হবে না। তা আমি যেটা মনে করি যে আপনি যেটা বলছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় যতবার অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে বিএনপি ক্ষমতা এসেছে, যতবার নির্বাচন হয়েছে, এবং যে কারণেই বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চাই, যেন বিএনপি নির্বাচনে না আসে, আর নির্বাচনে আসলে যেন একটা ছলচাতুরি করে কারচুপির মধ্যে নির্বাচনে তাকে হারিয়ে দেওয়া হয়। এছাড়া বিএনপিকে আমি এখনও বলছি চ্যালেঞ্জ দিয়ে যে আগামী দিনে যদি সঠিক সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপির বিকল্প বাংলাদেশে এখন অন্য কোনো রাজনৈতিক দল নাই। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে সামনের দিনে গণতন্ত্র প্রতিষ্ঠায় আসলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কেমন হওয়া উচিত? না দেখুন, রাজনৈতিক দলগুলো যেমন আজকে আওয়ামী লীগ যখন নির্বাচন করলো, গত নির্বাচনটা এক দলকে 3 ভাগ করে, তখন আমি বোধহয় এই চ্যানেলে দেশ টিভিতে বলছিলাম, আমার সুস্পষ্টভাবে মনে আছে যে আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো, তখনকার কথা বলছি, এবং তাতে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসতো, তাহলে সেই নির্বাচনটাকে গ্রহণযোগ্য মনে করতাম না, কারণ দুইটা দলই খুব বড় অংশ রিপ্রেজেন্ট করে। কিন্তু আজকে এই কথাটা আমি তখন বলছিলাম যে আমি যদি আবার সুযোগ আসে যে বিএনপি যদি নির্বাচন করে, সেখানে যদি আওয়ামী লীগ না আসে, একই কথা। কিন্তু সেই জায়গাটায় এখন আমরা নাই। কেন নাই? তার অ্যাক্টিভিটিস, সে চূড়ান্তভাবে যেটা করেছে, 1। 2, এখন আওয়ামী লীগ আসা না আসা দায়িত্ব বিএনপির উপরে বর্তাবে না, বিকজ দে আর নট ইন পাওয়ার। পাওয়ারে যারা আছে তারা নির্বাচন কল করবে, তারা এতে বিএনপি আওয়ামী লীগ করতে দিবে কি দিবে না, বা আসবে কি আসবে, ইম্যাটেরিয়াল। কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আইন মানে বিচারাঙ্গনটা দিন শেষে কিন্তু আমরা সবাই জাগতিকভাবে আমরা যত কিছু সমাধান চাই, এন্ড অফ দ্য ডে আমাকে যেতে হয় বিচার বিভাগের কাছে। সেই আপনি জমি জমার মামলা, ধর্ষণ কেস, রাজনৈতিক কেস, টাকার মামলা, সব কিছু এন্ড অফ দ্য ডে আপনাকে কোর্টে যেতে হবে। কি বিএনপি আর কি আওয়ামী লীগ আমি বুঝি না, কিন্তু ওই জায়গাটায় কারো দলমত নির্বিশেষে টাচ করা উচিত না। কেন? আমি দেখেন, এই যে সরকারটা ক্ষমতায় আসলো, তারা যদি ওই জায়গাগুলো হাত দিত, আমি অনেক বেশি খুশি হইতাম। যে সংস্কারগুলো করবে দরকার আছে, ওই জায়গাটা যদি হাত দিত, যেমন ধরেন গ্রেনেড হামলার যে মামলাটা, তারেক জিয়া সাহেবরা রিলিজ পাইছে, ওকে, তারা ইনোসেন্ট, কিন্তু ঘটনাটা তো ঘটছে, 24টা লোক মারা গেছে, 300 লোক আহত হয়েছে। আপনার সাথে সাথে পুনঃ তদন্তের অর্ডারটা হইল না কেন? তার বিচার বিভাগের আমি এখনো আস্থা আনতে পারি না। সুতরাং তারপরে ধরেন সাগরণী হত্যা, আবুল বারাকাত, আতিয়ার রহমান,
কাউকে আপনি টাচ করতেছেন না। দেশবাসীকে খুশি করবেন কি দিয়ে? আপনাকে আমি ক্ষমতায় রাখতে চাইবো কেন? এই যে বিএনপি নির্বাচন চিৎকার করে, আমি জানি না নির্বাচনে আসলে সে ক্ষমতায় কি করবে না করবে ইমমেটেরিয়াল, কিন্তু আপনার তো যেইভাবে আসছেন এই সমস্ত ছিল আমাদের ইস্যু, এগুলোকে এখনো টাচ করেননি। আপনি জনগণকে খুশি করতেছেন না, দেশবাসীকে খুশি করতেছেন না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই। আমি সরকার বিরোধী নই, কিন্তু আমি বারবার বলি আপনারা ক্ষমতায় থাকবেন, বিরোধী দল কিন্তু আমরা যারা আলোচক সেটা মাথায় রেখে তাদেরকে কাজ করতে হবে এখনো। জি, অবশ্যই আপনার কথা আসলে একটি বিষয় পরিষ্কার, আসলে সরকারের অগ্রাধিকার জায়গাগুলো এবং সরকারের যে কর্মকাণ্ড সেখানে আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখনো আনটাচ রয়ে যাচ্ছে। সেই জায়গাটাতে নিশ্চয়ই সরকারকে মনোযোগ দিতে হবে এবং সেই জায়গায় কাজ করার প্রয়োজন আছে। আপনাদের দুজনকে ধন্যবাদ, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী এবং হারুনুর রশিদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। RICL TMX বা জনতন্ত্র গণতন্ত্রে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামীকাল একই সময় দেখা হবে। শুভরাত্রি।